আমরা তাহলে স্টার্ট করি। আপনাদের গত দিনের কাজ ক্লাসরুমে অ্যাসাইন করার কথা ছিল, কিন্তু গতকালকে আমি একটু ব্যস্ত থাকার কারণে ক্লাসরুম অ্যাসাইন করতে পারিনি, যে জন্য আপনাদের কাছে কাজও চাইতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিন থেকে আপনাদের কাজ নেওয়া হবে ক্লাসরুমে। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি। আমরা গতদিন কিছু বেসিক শিখেছিলাম এবং কথা ছিল আজকে আমরা আর একটু বেশি করে কাজ করব, বিস্তারিত কিছু শিখব, তাই না? জি ভাই। আমি দেখি, আমার হচ্ছে গতদিন তো যেহেতু পুরনো পিসিতে ছিলাম আমি, ফাইলটা এখন আর এই নতুন পিসিতে সংগ্রহে নাই। ওই ওই পিসিটা আবার হচ্ছে সম্পূর্ণ রিসেট দিয়ে ওটাকে আবার আপগ্রেড করা হয়েছে সার্ভারে, যে জন্য ওটা আর এখন নেই। তো আমরা ব্ল্যাঙ্ক থেকেই মোটামুটি শুরু করব। ব্ল্যাঙ্ক থেকে বলতে আমরা তো গতদিন আপনার দেখেছি যে বেসিক একটা স্ট্রাকচার দেখেছি। আজকে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমরা যে ডিজাইনটা করেছি, যে স্ট্রাকচারটা আমাদের আছে, এই স্ট্রাকচারের আদলে একটা এইচটিএমএল স্ট্রাকচার আমরা তৈরি করতে চেয়েছিলাম, তাই না? আমরা জি। সিএসএস কীভাবে সিএসএস করতে হয়, সিএসএস কানেক্ট করা, এগুলোও মোটামুটি শিখেছিলাম, যে সিএসএস ফাইলকে কীভাবে কানেক্ট করতে হয়। তো ঠিক আছে, আমরা শুরু করি। আশা করি যে সবার মনে আছে। আমরা এখন এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা এখানে দুই রকমভাবে সাজিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। একটা হচ্ছে আমরা যে আমাদের যে ডিজাইন আছে, এই ডিজাইনের আকারে একটা ফরম্যাট করেছিলাম, আরেকটা হচ্ছে কোডে যদি লিখি আমরা তখন কিভাবে লিখবো সেই একটা ফরম্যাট করেছিলাম, তাই না? তাহলে দেখো, এখন যেহেতু আমরা কোডে লিখতেছি, তাহলে এখন আমাদেরকে অবশ্যই কোডের ফরম্যাটটা করতে হবে। তো আমরা কোডে চলে যাই এখন। এখন আমার কোড দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। আচ্ছা, তাহলে আমরা গতদিন দেখেছিলাম যে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে রাখেছি, যেটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা বারবার ব্যবহার করবো, তাই না? জি। একটা সেকশন আমরা ক্রিয়েট করে রেখেছিলাম এবং বলেছিলাম যে যখন একটা সেকশন নেব আমরা ধরে নিতে হবে যে ইনবিল্ড এর ভিতরে একটা ডিভ থাকে। এই ডিভটা কেন থাকে সেটাও মনে হয় বুঝিয়েছিলাম। তো আজকে আর ওই দিকে না যাই, আমরা এখান থেকেই কাজ শুরু করি। তো আমরা এটাকে কমেন্টের মধ্যে রেখে দিই যেন এটা আউটপুটে না যায়। কমেন্টিং করাও আমি শিখেছিলাম যে কীভাবে একটা কমেন্ট লিখতে হয় এইচটিএমএল এর মধ্যে। তাহলে দেখেন, এখানে যে বড় এরিয়াটা ছিল আমাদের সেকশনটাকে আমরা নিলাম। এরপরে আমাদের যে ছোটো ছোটো এরিয়া আছে এগুলো নিলাম। এরপরে বড় এরিয়ার পরে সেকশনের পরে সবচেয়ে বড় এরিয়া দুইটা ডিভ, এই প্রথম ডিভ, এই দ্বিতীয় ডিভ ছিল আমাদের। আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে এক উইন্ডোতে নিয়ে যাই, তাহলে আর কি এটা দেখাতে এবং বোঝাতে সুবিধা হবে দুই উইন্ডোর পরিবর্তে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের এখানে এই যে বড় সেকশনের পরে এই দুইটা বড় ডিভ, বড় এরিয়া বলেছিলাম যে আমরা বড় থেকে ছোট এরিয়ার দিকে যাব। তাহলে এখন এর মধ্যে দুইটা ডিভ ছিল আমাদের। ডিভকে আমরা ক্লাস বলেছিলাম, যে ক্লাস কেমন হয়, কমন নাম মতো, তাই না? কমন নাম যেটা অনেকেরই হতে পারে। তো এই একটা প্রথম ডিভ একটা নিলাম, এটাকে আবার আমি ডুপ্লিকেট করে দিলাম ডিভ টু। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা কমেন্ট করে রাখি, ডিভ ওয়ান, আর এখানে ডিভ টু। তাহলে দেখেন, এই যে প্রথম ডিভ যেটা, দ্বিতীয় ডিপ যেটা, সেটা নিলাম আমরা। এই যে টেক্সট ফরম্যাটে যদি আমরা এখন দেখি, এই যে প্রথম ডিপ নিলাম, এই যে দ্বিতীয় ডিপ নিলাম, নিলাম না? কথা বলবেন কাইন্ডলি, সবাই একটু কথা বলবেন। জি নিলাম। বাকিরা সবাই কি ঘুমে আই থাকে নাকি আমার কথা ভালো লাগে না নাকি, আমি তো বুঝি না, আপনারা কথা বলেন না কেন? জি না, বোঝার চেষ্টা করছি। সবাই একটু কাইন্ডলি কথা বলবেন, ইন্টারাক্ট না করলে তো মানে শেখানোর প্রতি মনোযোগ হারিয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে তাহলে প্রথম যে বক্সটা ছিল, এর মধ্যে আবার দুইটা বক্স ছিল। একটা বক্স, প্রত্যেকটা বক্সের মধ্যে আবার একটা টাইটেল আর একটা প্যারাগ্রাফ ছিল, তাই না? প্রথমটাতে মনে হয় একটা হেডিং ছিল, এখানে কি ছিল আমরা দেখে নিই। একটা হেডিং ছিল, একটা প্যারাগ্রাফ ছিল। এই যে প্রথমটা সাবটাইটেল, টাইটেল, এরপরে প্যারাগ্রাফ। তাহলে এর উপরে এটা একটা সাবটাইটেল, এটা একটা টাইটেল, আর এটা এই নিচের বক্সটাতে একটা
প্যারাগ্রাফ। তাহলে এই যে প্রথম যে বক্স, এই বক্সের মধ্যে আমাদের কয়টা বক্স ছিল, ডিভ, কয়টা ডিভ ছিল, দুইটা। তাহলে এই একটা ডিভ নিলাম আমরা, এই একটা ডিভ নিলাম, দুইটা ডিভ আমরা নিয়ে নিলাম। এখন দেখেন ভালো করে বোঝেন কিন্তু কোন ডিভের পরে কোন ডিভ কীভাবে নিচ্ছি সেটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন প্রথমে যে সেকশন, এরপরে একটা ডিভ, দুইটা ডিভ নিচে নিচে। তাহলে দেখেন যে সেকশন, এই দুটো মিলে তাহলে সেকশন, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, দুইটা ডিভ। এরপরে প্রথম ডিভের মধ্যে আবার দুটো ডিভ ছিল, এই একটা, এই একটা। এইবার প্রথম ডিভের মধ্যে যে ডিভ, এই যে প্রথম ডিভের মধ্যে যে ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ। এই প্রথম ডিভটাতে একটা সাবটাইটেল আর একটা টাইটেল ছিল। সাবটাইটেলগুলো আমরা সাধারণত হেডিং 5 এ লিখি, যেটা ট্যাগ হলো H5 ট্যাগ। আপনারা অলরেডি পড়েছেন আমি আশা করি। আমি একটা ক্লাস দিয়ে দিলাম এখান থেকে যে টেক্সট ছিল আমাদের, সেই টেক্সট আমরা মোটামুটি লিখি। এই টেক্সট আমরা লিখি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে টেক্সট লিখলে। এই জায়গায় ছিল কোর কম্পোনেন্টস, না কম্পোনেন্টস না কি লেখা, কোর বোঝাই তো মুশকিল, ভুলে গেছে। আচ্ছা, আমরা এই জায়গাতে একটা লোরাম ইপসাম লিখে রাখি, লোরাম ইপসাম লিখে রাখলাম। এরপরে আমাদের ছিল হোয়াট উই ডু। এই যে সেকশনের যে হেডিংগুলো, এগুলো তো সাধারণত আমরা হেডিং 2 নিই। এখানে কি ছিল, হোয়াট উই ডু, হোয়াট উই ডু। আচ্ছা, এখানে আমরা এগুলো সব লোয়ার কেস লিখি, তাহলে একটা নতুন সিএসএস এখানে আমরা শিখতে পারবো। বস, লরাম ইপসামটা কি? এইটা হচ্ছে লোরাম ইপসাম, হলো একটা ডামি কন্টেন্ট টেক্সট। লোরাম ইপসাম যদি আমরা দেখি, লোরাম ইপসাম, এই যে loramipsam.com, এটা একটা টেক্সটের সাইট যেখান থেকে আমরা ডামি টেক্সট নিতে পারি। সাধারণত আমরা যে টেক্সটগুলো, ইমেজগুলো ওয়েবসাইটে দেখি, এগুলো কপিরাইটের আওতায় থাকে। কপিরাইটের মানে আমার জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না, করলে সেটা ইলিগাল এবং আমি চাইলে আপনার উপরে কেস করতে পারি। আর এই যে লোরাম ইপসাম, এটা হচ্ছে কপিরাইট ফ্রি একটা ডামি টেক্সট। এই ডামি টেক্সটটা আমরা যখন কাজ করি, আমাদের প্রোডাক্টিভ টেক্সট যখন থাকে না, যে কন্টেন্ট, অ্যাকচুয়াল কন্টেন্ট, সেটা যখন থাকে না, তখন আমরা এই লোরাম ইপসামটা ব্যবহার করতে পারি অ্যাজ এ প্লেস হোল্ডার। ক্লিয়ার বস। এরপর দেখেন এই যে প্রথম বক্সের যেটা ছিল কন্টেন্ট, সেটার কাজ আমাদের শেষ। এখন যদি দ্বিতীয় বক্সে দেখি, দ্বিতীয় বক্সে ছিল কি, প্যারাগ্রাফ। তাহলে আমরা এখান থেকে লোরাম ইপসাম থেকে অল্প কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা অল্প কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসলাম। দেখেন এই যে প্রথম ডিভ, এই দেখেন এই জায়গা থেকে ডিভ স্টার্ট, এই জায়গা থেকে ডিভ ইন। এই প্রথম ডিভের মাঝখানে একটা এই যে দেখেন সাব হেডিং আর একটা এই যে হেডিং গেল। এরপরে যে দ্বিতীয় ডিভ, এই ডিভের মধ্যে আবার আছে কি, প্যারাগ্রাফ। তাহলে এখানে আমি প্যারাগ্রাফগুলো দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু চাই যে চেক করি, দেখি তো তাহলে আমাদের যে এইখানে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তাহলে সেকশন ছিল, সেকশনের মধ্যে নিচে নিচে দুইটা ডিপ ছিল, এতটুকু আগে আমরা দেখি এখানে টেস্ট করে। তাহলে এখন যদি আমরা এখানে আসি এবং মাউসের যে অপশন বাটন, ডান হাতের যে বাটনটা, এটাতে ক্লিক দিই এবং এখানে যদি ইনস্পেকশনে ক্লিক দিই, ইনস্পেক্টে, তাহলে দেখেন এখানে ইনস্পেকশন টুল যেটা ওপেন হবে। এটা আমি আগেও দেখিয়েছি সম্ভবত। এখন দেখেন আমাদের এই যে সেকশন, এই যে সেকশনের মধ্যে এটা ইনবিল্ড যে ডিপটা, সেই ডিপটা এর মধ্যে আমরা দেখেছিলাম যে দুইটা ডিপ। এই যে দেখেন এখানে পিঙ্ক কালারের দুইটা ডিপ। তাহলে এখানে দেখেন এই যে প্রথম ডিপ, এই যে দ্বিতীয় ডিপ। দ্বিতীয় ডিপে আমরা এখন কোনো কিছু করিনি। যদি প্রথম ডিপে যাই, প্রথম ডিপের মধ্যে দেখেন এই যে প্রথম ডিপের মধ্যে আবার দুইটা ডিপ ছিল, এই একটা এবং এই একটা। তাহলে এখন যদি দেখি প্রথম ডিপের মধ্যে এই দেখেন একটা ডিপ, এই দেখেন একটা ডিপ, দুইটা ডিপ। প্রথম ডিপ যেটা, সেটার মধ্যে এই যে একটা সাব হেডিং ছিল, একটা হেডিং ছিল। দ্বিতীয় যেটা, সেটার মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল। তাহলে এখন এখানে যে স্ট্রাকচার আমরা করেছি, এই স্ট্রাকচার অনুযায়ী কি আমাদের কোড স্ট্রাকচার হচ্ছে, দেখেন তো হচ্ছে কিনা, সবাই বলেন তো একটু সমস্যাটা। জি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই প্রথম ডিভের যে এরিয়া, সেই এরিয়ার কাজ শেষ। এখন পরে ডিভে যদি আসি, দেখছি কি আমরা কমন ডিজাইন আছে, 5টা কি 6টা বক্স আছে যেটা কমন ডিজাইন। তখন আমরা কি করেছিলাম, একটা ডিজাইন করে নিয়েছিলাম, বাদ বাকিগুলো রিপিট করেছিলাম, তাই না? জি। তাহলে দেখেন ঠিক একই কাজ আমরা কোডের ক্ষেত্রে করব। তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 6টা বক্স আছে। তাহলে 6টা বক্সের থেকে একটা বক্স আমরা এখন এখানে করে নিব। এই দেখেন একটা ডিপ আমরা নিয়ে নিলাম। 6টা ডিপের মধ্যে প্রথম যে ডিপটা, সেই ডিপটা আমরা নিয়ে নিলাম। ওকে, প্রথম ডিপটা যে নিলাম, এখন এর মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখি। তাহলে দেখেন প্রথমে একটা হেডিং আছে। হেডিংটা স্ট্রাকচার করতে হবে কি করে, দেখেন যখন আমরা বড় বড় প্যারাগ্রাফ লিখি বা পরীক্ষা খাতায় যখন লিখি, পয়েন্ট লিখি না, যে এই পয়েন্টের ভিতরে, এই পয়েন্ট মনে করেন পয়েন্ট নাম্বার 1, ওর ভিতরে আবার 5টা পয়েন্ট আছে। তাহলে একের ভিতরে এ বি সি এরকম করে, বা 1 2 3 করে এরকম করে পয়েন্ট করা হয় না? জি। ঠিক একই রকম ভাবে হেডিং এর ক্ষেত্রেও একই বিষয়। দেখেন সেকশনের যে হেডিংটা, এটা হচ্ছে হেডিং 2। সর্বপ্রথম যে হেডিংটা থাকে সেটা সাধারণত হেডিং 1 হয়। ওইটা হচ্ছে একটা পেজের, এই ওয়েবসাইটের পেজের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এ বহন করে, এই জন্য এর প্রায়োরিটি হেডিং 1। এরপরে দেখেন যে সেকশন টাইটেলটা এর সাইডে একটু কম গুরুত্বপূর্ণ ইনফরমেশন বহন করে।
তবে প্রত্যেকটা সেকশনের যে টাইটেল এইটার গুরুত্ব সমান, যে কারণে প্রত্যেকটা সেকশনের টাইটেল যেটা এইটা হেডিং 2। এখন দেখেন এই সেকশনের আন্ডারে যদি আবার কোনো হেডিং থাকে তাহলে সেটা হেডিং 2 পরে যে তার প্রায়োরিটি, অর্থাৎ এই হেডিং এর আন্ডারে এখন এই হেডিংটা, তাই না? হোয়াট উই ডু আন্ডারে পেপার ক্লিক, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট রাইটিং, এগুলো তাহলে হোয়াট উই ডু এর আন্ডারে নাকি এর পরে? এর পরে না তো, এর আন্ডারে না, এই সেকশনের আন্ডারে না। এই জন্য তাহলে কি হেডিং 2 পরে আসছে কি হেডিং 3। তাহলে দেখেন এখন এই বক্সের মধ্যে আমরা যে হেডিংটা লিখবো সেটা হবে আমাদের H3, হেডিং 3। H মানে হলো হেডিং, হেডিং এর যে ট্যাগ সেটা হচ্ছে H, আর প্রায়োরিটি 1 থেকে 6 পর্যন্ত আছে আমাদের, 1 থেকে 6। সেই প্রায়োরিটি অনুযায়ী এর প্রায়োরিটি হচ্ছে 3 নম্বর। এখন দেখেন ওখানে ছিল পেপার ক্লিক, তাহলে পেপার ক্লিক এরপরে কিছু কন্টেন্ট ছিল, আমরা এখান থেকে লোরাম ইপসান নিয়ে আসি 1 লাইন মতো। আমরা স্ট্রাকচার যেটা দেখেছিলাম দেখেন ঠিক সেভাবে করতেছি কিনা সেটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। তাহলে দেখেন এই প্রথম বক্সটা আমরা নিয়েছি, এই যে হেডিংটা লিখলাম, এরপরে আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের তাহলে ট্যাগ কি? প্যারাগ্রাফের ট্যাগ পি। তাহলে এখানে আমি এই প্যারাগ্রাফের যে কন্টেন্ট লোরাম ইপসানটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের একটা কি ছিল? আইকন ছিল, তাই না? এই যে একটা আইকন ছিল, আইকনের জন্য আমাদেরকে কি করতে হবে? ফিগমা থেকে একটা আইকন আমরা ডাউনলোড করে নিয়ে আসি। ওই যে প্রজেক্টটা ছিল ওখান থেকে ডাউনলোড করতে পারি আমরা, তবে এমনিতেই আমি যে কোনো একটা আইকন ডাউনলোড করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য, প্রজেক্টের আইকন না ডাউনলোড করি। কত প্রজেক্ট থেকেই ডাউনলোড করি। এই ক্রোম আমার ব্যবহার করতে খুবই অসচ্ছল লাগে, খুবই ভারী আর কি। এখান থেকে একটা আইকন আমরা নামাই, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখছি, ফ্রিল্যান্সার হতে চলেছি, ইন্সপিরেশন স্বরূপ একটা মার্কেট প্লেসের আইকন আমরা ব্যবহার করি। ফায়ারফক্স খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, ফাইবারের নাম হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই শোনেননি। ফাইবার একটা মার্কেট প্লেস যেখানে আমরা বাইরের দেশের ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করব এবং আমাদের কাজগুলোর জন্য তাদের সঙ্গে চুক্তি হবে, আমরা সেখানেই কাজ করব। এটা একটা মার্কেট প্লেস, এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে। আমরা এই যখন আমাদের ট্রেনিং সিজন শেষ হয়ে যাবে তখন যখন আমরা মার্কেট প্লেসে যাব এই ফাইবার তখন আপনারা দেখতে পারবেন, তখন ফাইবার সম্পর্কেও জানতে পারবেন। আচ্ছা, আমরা ইমেজটা এই জায়গাতেই রাখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা আইকন ছিল। আইকনগুলো মূলত কয়েক প্রকারের হতে পারে। একটা হচ্ছে ফন্ট অসাম আইকন হতে পারে, আমি ফন্ট অসাম আইকন ইন্টিগ্রেট করা শেখাবো। এটা একটু ট্রিকি বিষয়, তো এটা তখন শেখাবো যখন দেখবো আপনারা মোটামুটি কোডের সঙ্গে মানায় নিতে শুরু করেছেন, তখন আমি এই লাইব্রেরিগুলো ইনস্টল করা শেখাবো। তবে এখন আমরা যেটা এটাকে ইমেজ আকারে ব্যবহার করতেছি, আবার ইমেজও হতে পারে, আইকন এসভিজি আইকন হতে পারে, বিভিন্ন প্রকারে এটাকে লোড করানো যায়। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইমেজ আকারে এই আইকনটাকে লোড করাবো। দেখেন, ইমেজ লোড করানোর জন্য আমাদের যে ট্যাগ সেটার নাম হলো আইএমজি ট্যাগ, অর্থাৎ ইমেজ ট্যাগ। এখানে কয়েকটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে এসআরসি অর্থাৎ সোর্স, একটা হচ্ছে এএলটি অল্টার, অর্থাৎ যদি কোনো কারণে ইমেজটা লোড না হয় তখন ওখানে কিছু একটা দেখানোর জন্য প্রয়োজন, তো না হলে তো ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, তখন এই অল্টারে যেই লেখাটা আমরা দিব সেই লেখাটা দেখা যাবে। এখন যদি সোর্সে আমরা আসি, আমাদের ইমেজটাকে এখানে লোড করে দিলাম, অল্টারনেটিভ টেক্সট আমরা লিখে দিলাম ফাইবার। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে চেক করি তাহলে দেখেন এই লোগোটা অনেক বড়, যে কারণে এখানে অনেক বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা সিএসএস দিয়ে এর যে লেন্থ সেই লেন্থে নিয়ে আসবো। এখন যদি আমরা এখানে চেক করি, আমাদের প্রজেক্টটা যদি ওপেন করি, হয়তো বা ফিগমাতে কোনো প্রবলেম চলতেছে, একটু আগে তো লোড ছিল না, এখন লোড নিচ্ছে কিন্তু লেট করতেছে। তাহলে আমাদের প্রথম বক্সের যে স্টাইল ছিল সেটা আমরা এখন আমাদের কোডে ঠিক আছে কিনা দেখবো। তাহলে দেখেন এই যে বক্স, এই বক্সের মধ্যে একটা সাবহেডিং, একটা প্যারাগ্রাফ, একটা ইমেজ। তাহলে এখন যদি আমরা এখানে এই যে ইন্সপেক্ট টুল দিয়ে আবার পুনরায় চেক করি, পুনরায় যদি চেক করি, এখানে যে আমাদের যে বক্স, এই যে সেকেন্ড বক্সের মধ্যে যে বক্স, এই বক্সের ভিতরে আমাদের তাহলে এই যে একটা সাবহেডিং, এই হেডিং একটা, এই যে প্যারাগ্রাফ, আর এই যে আইকন,
তাহলে আমাদের যে যেই ভিজুয়াল যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী দেখেন তো এই স্ট্রাকচারগুলো আমরা ঠিকঠাক সাজিয়েছি কিনা। আবার যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথমে যে সেকশন ছিল, এই যে সেকশন গেল, এরপরে ছিল দুইটা ডিপ। এই যে দেখেন এখানে এই যে বার, যেগুলো বারগুলো দেখলে আমরা ধরতে পারবো। এই দেখেন এই দুইটা বারে গেল সেকশন। তাহলে সেকশনের মধ্যে দুইটা বড় বড় বক্স ছিল, ডিপ ছিল, এই যে একটা ডিপ, এই যে একটা ডিপ। প্রথম ডিপের মধ্যে দুইটা ডিপ ছিল, এই যে একটা ডিপ, এই যে একটা ডিপ। প্রথম ডিপের মধ্যে যে দুইটা ডিপ, তার প্রথম ডিপটাতে একটা হেডিং, সাব হেডিং ছিল, একটা হেডিং ছিল, পরেরটাতে একটা প্যারাগ্রাফ ছিল। নিচের 2 নম্বর যে বড় বক্সটা ছিল সেটাতে যদি আসি, এই রকম 6টা বক্স ছিল, প্রত্যেকটাতে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ আর একটা আইকন ছিল। এখন এগুলোকে সিএসএস করার সুবিধার জন্য আমরা ক্লাস অ্যাড করব। আপনারা অলরেডি দেখেছেন যে কিছু ক্লাস আমি অ্যাড করেছি, যেমন সেকশনের সময় সিটি সেকশন অ্যাড করেছি, এই সেকশনের ইনার বলেছিলাম, এটা সিটি সেকশন ইনার অ্যাড করেছি। এই প্রত্যেকটাতে দেখেন সিটি ডিভ, সিটি ডিভ, সিটি ডিভ, যেগুলো ডিভ সেগুলোতে ডিভ, যেগুলো ভাই আপনার স্ক্রিন ছোট দেখা যাচ্ছে কেন? এটা তো ফন্ট সাইজ অনেক বড় করা আছে, ছোট তো দেখা যাওয়ার কথা না। এই যে সাব্বির মাহমুদ নাকি ওনার স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি? মিনিমাইজ হয়ে গেছে মনে হচ্ছে। ওকে ওকে স্ক্রিন শেয়ার করেছিল মনে হয়, এখানে আমি এই জন্য মিনিমাইজ হয়ে যেতে পারে। না, আমার স্ক্রিন তো শেয়ার আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে, কিন্তু ছোট হয়ে আছে। এই যে দেখেন একটা পিন আইকন আছে, পিন, এই পিনে আচ্ছা আমি এখান থেকে সবার জন্য পিন করে দিই, পিন করে দিলে বড় হয়ে যাওয়ার কথা। এখন কি বড় হয়েছে? হ্যাঁ হয়েছে। কেউ হয়তো স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিল বা কোনো কারণে পিনটা আউট হয়ে গেছিল। আচ্ছা এবার ঠিক। তাহলে দেখেন এই যে কমন ক্লাসগুলো আমরা অ্যাড করে রাখলাম কি জন্য, কমন কিছু সিএসএস করার জন্য। এখন এটাকে আবার ডিভাইডেড করে আমাদের প্রয়োজন মতো সাজানোর জন্য ক্লাস দিতে হবে। ক্লাসটা আপনার মন মতো দিতে পারেন, এর জন্য কোনো গাইডলাইন নেই যে এইভাবে দিতে হবে ক্লাস। এটা একান্তই আপনার নিজস্ব বিষয়। যেই এলিমেন্টটা যেই কাজের জন্য ব্যবহার করছেন সেটাকে সেই অনুযায়ী একটা নেমিং করাতে হবে, এই নেমিংটাই হচ্ছে ক্লাস। তাহলে দেখেন এটা আমাদের সেকশন, এই জন্য আমি একটা সিটি সেকশন লিখে রেখেছি, এটা সেকশনের ইনার, এই জন্য সিটি সেকশন ইনার। এটা দেখেন একটা ডিপ ট্যাগ, এই জন্য সিটি ডিপ, এটা একটা ডিপ ট্যাগ, এই জন্য সিটি ডিপ, এটা ডিপ ট্যাগ সিটি ডিপ, এটা ডিপ ট্যাগ সিটি ডিপ, এটা ডিপ ট্যাগ সিটি ডিপ। এটা দেখেন যে একটা হেডিং, এর জন্য সিটি হেডিং, এটা হেডিং, এর জন্য সিটি হেডিং, এটা প্যারাগ্রাফ, এর জন্য সিটি প্যারাগ্রাফ, এটা ইমেজ, এর জন্য ক্লাস সিটি ইমেজ। এরকম ভাবে আর কি আমি এগুলো নামকরণ করেছি। এখন দেখেন যে সিএসএস যদি আমরা ক্লাসে করি, যেমন ওই নামে যদি 10 জন থাকে, ডাকলে সবাই তো তাকাবে, তাই না? আননোন যদি কেউ ডাকে তাহলে 10 জনই তাকাবে না। সেরকম ভাবে এই যে সিটি ডিভ, এটাতে যদি আমরা ক্লাসে, এই ক্লাসে যদি সিএসএস করি তাহলে ওই 10টা ডিভই আমাদের ডাকে সাড়া দেবে। কেমন সাড়া দেবে যদি আমরা এখন এখানে দেখি, ফ্রন্ট এন্ডে আমরা সিএসএস দেখি, এখানে আমরা ডিবাগের জন্য এটা ব্যবহার করি। এখানে যদি রেখি আমরা ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে দেখেন এই যে সিটি ডিভ যত জায়গায় আছে সবার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে। কিন্তু আমার তো সবার একরকম সিএসএস না, সবাইকে দেখতে এখানে একরকম, দেখেন তো একরকম না। এই কমন সিএসএস ক্লাসটা দিয়ে রাখার কিছু উপকারিতা আছে, সামনে যখন বাদবে তখন আমি এটা দেখাবো বিস্তারিতভাবে। এখন শর্টলি বলে রাখি, মনে করেন যে এই কমন জিনিসগুলোতে কোনো একটা প্রবলেম আছে, যেমন এই যে হেডিংগুলোতে দেখেন প্রত্যেকটা হেডিংয়েই মার্জিন আছে, প্রত্যেকটা হেডিংয়েই মার্জিন আছে। এই দেখেন মার্জিন, এই দেখেন মার্জিন, এই যে হলুদ একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মার্জিন আর কি। এই প্রত্যেকটাতেই আর কি উপরে নিচে গ্যাপ আছে, এই গ্যাপটা আপনার প্রয়োজন না, এই গ্যাপটা আপনার প্রয়োজন না। তখন আপনি এই কমন ক্লাসে ব্যবহার করে সবার থেকে গ্যাপ রিমুভ করে দিতে পারবেন। অর্থাৎ কমন জিনিসগুলো আমরা কমন ক্লাসে করব, খেয়াল থাকবে সবার, কমন জিনিসগুলো, কমন সিএসএস গুলো আমরা কমন ক্লাসে করব। আচ্ছা আমি রেড কালারটা রিমুভ করে দিই আমাদের যে নেই। তাহলে দেখেন প্রথম কথা ভালো করে আবার বুঝেন, এই যে স্ট্রাকচার যেটা আমরা এখানে সাজিয়েছিলাম সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোড ফরম্যাট হয়েছে। জি জি হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের অ্যাকচুয়াল যে ডিজাইন, এই ডিজাইন করার আগে ওই জিনিসগুলোকে আমরা এই ফরম্যাটে সাজাবো, অর্থাৎ সেকশনটাকে এই ব্যাকগ্রাউন্ডে, তারপরে ডিপগুলোকে এই ব্যাকগ্রাউন্ডে, যেন আমরা দেখতে পারি ভিজুয়ালি এই জিনিসটা কোডে আমাদের রেপ্লিকেট হয়েছে কিনা। তাহলে দেখেন এখন আমরা যদি এই যে সিটি সেকশন এটাকে নিয়ে আসি, আমরা সিএসএস কানেক্ট করা অলরেডি শিখেছি, সুতরাং সেটা আমি আজকে আর দেখাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন দেখি যে আমাদের সেকশনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আছে কিনা। দেখেন এই যে সেকশন এর চারিপাশে একটা গ্যাপ আছে, যেটাকে আমরা প্যাডিং বলি। আমরা সাধারণত 30 পিক্সেল বাম পাশে দেখতে পাচ্ছি, এটা যেহেতু অ্যাকচুয়াল ডিজাইন না, আমরা জাস্ট টেনে হিসেবে বসাই রেখেছি, এজন্য এক দিকে এক এক রকম। তো আমরা এটার একটা গ্যাপ দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। এখন দুইটা বিষয় মনে রাখবেন, একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টের যে দূরত্ব, এই দূরত্বটা আমরা 3 প্রকারে নির্ধারণ করতে পারি। এই যে দেখেন এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের যে দূরত্ব, এটাকে আমরা 3 প্রকারে নির্ধারণ করতে পারি। কয় প্রকারে নির্ধারণ করতে পারি? 3 প্রকারে। প্রথমটা হচ্ছে মার্জিন, দ্বিতীয়টা হচ্ছে প্যাডিং, আর তৃতীয়টা হচ্ছে গ্যাপ। এখন মার্জিন কি, প্যাডিং কি আর গ্যাপ কি সেটা আমি একটু বোঝাই। আচ্ছা এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, দুটো বক্স দেখতে পাচ্ছেন না? এখন যেটা প্যাডিং সেটা হচ্ছে এই বক্সের ভেতরে কাজ করে, খেয়াল থাকবে। এই যে এটাকে যদি এভাবে নিয়ে আসি, দেখেন এই যে প্যাডিং, মনে করেন এই জিনিসটা যদি আমরা প্যাডিং দিই তাহলে এর এই যে ভিতরের এরিয়া, এই ভিতরের এরিয়াতে কাজ করবে, খেয়াল থাকবে। তাহলে প্যাডিং যে এলিমেন্টে ব্যবহার করা হচ্ছে ওই এলিমেন্টের ভেতরে কাজ করবে। মার্জিন দেখেন এইটা এই জায়গাতে আছে, মার্জিনটা এর বাইরের সাইডে কাজ করবে। যদি এভাবে টেনে নিয়ে আসি, দেখেন উপরে থেকে নিচে নিয়ে আসলাম আমি, তাই না? এর বাইরে কাজ করলো না, এই বক্সটার বাইরে না, এই টেনে নিয়ে আসলাম, এই ফাঁকা এরিয়াটার বাইরে না, জি এই বাইরে যেটা কাজ করবে এটা হচ্ছে মার্জিন। তাহলে প্যাডিং যেটা সেটা হচ্ছে ওই এলিমেন্টের ভেতরে কাজ করবে, ভেতরে গ্যাপ তৈরি করবে। মার্জিন যেটা সেটা হচ্ছে ওই এলিমেন্টের বাইরে গ্যাপ তৈরি করবে।
আর গ্যাপ যেটা সেটা হচ্ছে ওই এলিমেন্টের মাঝখানে যত এলিমেন্ট আছে তাদের মাঝখানে কাজ করবে। অর্থাৎ এই যে ডিভটা এই পার্পল কালারের এই পিঙ্ক কালারের ডিভে যদি আমরা গ্যাপ সেট করি, এর মাঝখানে ডাইরেক্ট যে আইটেমগুলো আছে এটাতে কাজ করবে। অর্থাৎ দেখেন এই পিঙ্ক কালারের ডিভের মাঝখানে এই দুটো গ্রে কালারের ডিভ আছে। এখন এখানে যদি আমরা গ্যাপ সেট করি তাহলে এই প্রথম ডিভ এবং দ্বিতীয় ডিভ এর মাঝখানে যে গ্যাপটা তৈরি হবে এইটার কাজ করবে হলো গ্যাপ। কীভাবে? এখন যদি আমরা এখানে ফ্রন্ট ইন্ডে সেট করাই, এই ইমেজ দিয়ে বোঝানো সম্ভব হবে না কিছু জিনিস। এখানে আসি আমরা এই যে ডিভটা প্রথম ডিভ যায়, তাহলে এখানে যে দুইটা ডিভ ইনারে আছে বোঝানো বেশ বোঝাও। এই যে ডিভটা দেখেন, এই যে ডিভ, এই ডিভে যদি আমরা এখন প্যাডিং সেট করি, প্যাডিং 50 পিক্সেল, তাহলে দেখেন এই ডিভটা দেখেন ও জায়গায় কিন্তু আছে এই যে সবুজ এরিয়াটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা তাহলে একটু বুঝতে ভালো হবে। ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করি। দেখেন এই যে ইয়েলো এরিয়াটা, এই যে ডিভের এরিয়া, এটা কি ঠিকই আছে না? আগেও যতটুকু ছিল এখনো ততটুকুই আছে, তাই না? এই যে আমরা প্যাডিং দিলাম এর ফলে কি হলো দেখেন তো, এই ইয়েলো যে এরিয়াটা এর মাঝখানে গ্যাপ তৈরি হলো না? এর মাঝখানে একটা চারিদিকে একটা এরিয়া নিয়ে গ্যাপ তৈরি হলো না? কন্টেন্টগুলো দেখেন এখন আর গায়ে লেগে নেই। যদি আমরা এটা রিমুভ করে দিই প্যাডিংটা, তাহলে দেখেন কন্টেন্টগুলো একদম কর্নারের সঙ্গে লেগে আছে, তাই না? এখন যদি আমরা প্যাডিং সেট করি তাহলে দেখেন এলিমেন্টটা ঠিক জায়গাতেই থাকছে, ওর মাঝখানে কিছু এরিয়া ফাঁকা পড়ে থাকতেছে, যতটুকু আমরা সেট করতেছি ততটুকু ফাঁকা পড়ে থাকছে। এই যে ভেতরে যে গ্যাপটা তৈরি হলো এটাকে বলা হয় প্যাডিং। এখন যদি আমরা চাই যে একে মার্জিন দিব, আমি মার্জিন টপ 50 পিক্সেল, আর একটু বেশি দিই তাহলে বুঝতে সুবিধা হবে, 100 পিক্সেল। দেখেন এখন এটা যে জায়গাতে আছে, এই যে সিএসএসটাও এখন দেখতে পারবেন, আমি জুম করে দিচ্ছি। একে যদি আমি মার্জিন সেট করে দিই তাহলে দেখেন সেই জায়গা থেকে নিচের দিকে টপে সেট করেছি, তার মানে কি টপ থেকে মার্জিন আছে। এই মার্জিন দিকে নিচের দিকে নেমে আসলো, তাহলে এই যে গ্যাপটা, নতুন যে গ্যাপটা তৈরি হলো মার্জিনের জন্য, এটা কি বাইরের দিকে তৈরি হলো না? জি, এই বাইরের দিকে তৈরি হলো। এই বাইরের দিকে যে গ্যাপটা তৈরি হয় সেটা হচ্ছে মার্জিন। এখন দেখেন যে এর মধ্যে তো আবার কয়েকটা এলিমেন্ট আছে, আমি একটু জুম আউট করে নিচ্ছি। এর মাঝখানে আবার দেখেন এখানে যদি ওপেন করি একটা হেডিং আছে এবং একটা সাব হেডিং আছে, দুইটা জিনিস আমাদের আছে। এখন এটা যদি আমরা গ্যাপ সেট করি 50 পিক্সেল, গ্যাপটা এখানে কাজ করতেছে না, কারণ গ্যাপ কাজ করার জন্য আরও কিছু সিএসএস এর প্রয়োজন হয়। এর একটা ডিসপ্লে কন্ডিশন সেট করতে হয়। এই যে ফ্লেক্স এই দুটো যে সিএসএস আমি নতুন করলাম, এই দুটোতে আমি আসতেছি গ্যাপটা বুঝাইনি। এখন দেখেন গ্যাপটা যদি সেট না করা থাকে তাহলে এইটা ডিফল্ট যে গ্যাপটা মানে ডিফল্ট যে মার্জিন আছে এই এলিমেন্টগুলোতে, সেই মার্জিনের জন্য এখানে গ্যাপটা দেখা যাচ্ছে। আমি এখন মার্জিনটাকে যদি রিমুভ করে দিই, মার্জিনটা আমি আগে থেকে রিমুভ করে দিই যাতে বোঝাতে আরও সুবিধা হবে। এখন দেখেন এই যে দুটো এলিমেন্ট একটা সঙ্গে আরেকটা লেগে লেগে আছে, তাই না? এখন আমি যখন এই যে হোয়াইট ইয়েলো বক্সে যখন গ্যাপ সেট করতেছি তখন দেখেন দুইটা যে আইটেম, দুইটা যে হেডিং এর মাঝখানে একটা স্পেস তৈরি হচ্ছে, তাই না? এই স্পেসটাকে গ্যাপ বলা হয়। তাহলে দেখেন যে প্যাডিং যেটা সেটা ওই এলিমেন্টে, যে এলিমেন্টে সিএসএস করতেছি আমরা, ওই এলিমেন্টের চতুর্পাশ দিয়ে হোক, উপর দিয়ে হোক, যে দিক দিয়ে আমরা সেট করতে চাই সেই দিক দিয়ে গ্যাপ তৈরি করে ওই এলিমেন্টের ভেতরে। মার্জিন যেটা ওই এলিমেন্টের বাইরে গ্যাপ তৈরি করে, আর গ্যাপ যেটা ওই এলিমেন্টের ভেতরের যে জিনিসগুলো তাদের মাঝখানে স্পেস তৈরি করে। তাহলে গ্যাপ যে আমরা 3 প্রকারের গ্যাপ দিতে পারি, এই গ্যাপ 3 প্রকারের। এখন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে। জি ভাই। এই সিএসএস গুলো আমরা যেটা এখানে ফ্রন্ট এন্ডে করেছি, আমরা এখন এটাকে লোড দিলে কিন্তু আমরা আবার ডিফল্ট সেটা চলে আসলো। তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই বক্সটাকে সাজাচ্ছিলাম। তাহলে এখানে প্রথমে আমাদের দুইটা বক্স আছে পিঙ্ক কালারের, আমরা এই দুইটা বক্সে আগে ক্লাস সেট করি পিঙ্ক বলে। পিঙ্ক আমরা এখানে ক্লাস সেট করলাম যে পিঙ্ক, যে বড় বড় দুটো পিঙ্ক বক্স ছিল সেটাকে পিঙ্ক সেট করলাম। সিএসএস এসে যদি আমরা এখন এই যে পিঙ্ককে এখন সিএসএস করি, দেখিয়েছিলাম আবার রিপিট করি যে ক্লাসে যদি কোনো সিএসএস করতে হয় সেই ক্লাসের নামে শুরুতে একটা ডট দিতে হয়, প্লাস ক্লাসের নাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে সিএসএস করতে হবে। সিএসএস এর কিছু গাইডলাইন আছে, কোনটা কখন কি লিখতে হয় সেটা সিট শিট বলে। আমি সিট শিটটা আপনাদেরকে দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। এখান থেকে পড়তে হবে এবং সিএসএসটা মুখস্থ করতে হবে। এই স্টেমলেট ট্যাগের কথা বলেছিলাম যে মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু সিএসএসটা মুখস্থ করতে হবে। এই জন্য সিএসএসটা প্রারম্ভিক পর্যায়ে মুখস্থ না করলে মনে থাকবে না। মনে যত সিএসএস যত মনে থাকবে তত ডিজাইন নিখুঁত হবে। তাহলে দেখেন এর এখন আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতেছি, তাই না? এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আমি লিখে দিলাম পিঙ্ক। যদি আমরা এই সেম কালারটা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে যে কালার কোড, এটাকে বলা হেক্সা কোড, 6 অক্ষরের কোড হয় কালারের, এই হেক্সা কোডটা নিয়ে এসে বসাতে পারি। হেক্সা কোড বসানোর সময় হেক্সা কোডের আগে একটা হ্যাশ চিহ্ন বসাতে হয়। তাহলে এখন আমরা যদি এখানে চেক করি তাহলে দেখেন আমাদের এই যে দুইটা বক্স ছিল এই বক্সে দেখেন এখন পিঙ্ক কালার চলে এসেছে। তাহলে আমাদের যে মূল দুটো পিঙ্ক বক্স ছিল সেই দুটো কি এখন ঠিক আছে ফরম্যাট? জি ঠিক আছে। এর দেখেন ভেতরের দিকে কিছুটা গ্যাপ আছে যেটাকে আমরা প্যাডিং, একটু আগে শিখলাম যে প্যাডিং। তাহলে একে এখন আমরা প্যাডিং সেট করি 30 পিক্সেল। যদি এখন আমরা দেখি একে, তাহলে 30 পিক্সেল দেখেন প্যাডিং সেট হয়ে গেছে। এখন দুইটা বক্স একসঙ্গে লেগে গেছে, এই বক্সটা আর এই বক্সটা দেখেন একসঙ্গে লেগে গেছে, দুটো পিঙ্ক বক্স আমাদের একসঙ্গে লেগে গেছে। এখন সেটার জন্য আমরা একটু গ্যাপ সেট করে দিই, যেন আমাদের ডিজাইনে যেভাবে আমরা রেখেছি গ্যাপ সেটা আমরা গ্যাপ সেট করতে পারি। গ্যাপ যেটা সেটার জন্য আমরা কি দেখলাম যে প্রথমেই হলো ডিসপ্লে কন্ডিশন সেট করতে হয়, ডিসপ্লে ফ্লেক্স সেট করলাম, ফ্লেক্স ডাইরেকশন কলাম সেট করলাম। ডিসপ্লে ফ্লেক্স মানে কি? ফ্লেক্সিবল নামে জানি না, ফ্লেক্সিবল, এই ফ্লেক্সিবলের থেকে ফ্লেক্স আর কি। ফ্লেক্সটা হলো আরামদায়কভাবে দুইটা জিনিসকে সেট করা হবে। ফ্লেক্সের আবার কয়েকটা প্রপার্টি আছে। ফ্লেক্সটাকে আমরা ডানে বামে সাজাতে পারি এবং নিচে নিচে সাজাতে পারি। ফ্লেক্সটাকে দুই রকম ভাবে আমরা সাজাতে পারবো। যেমন এখানে যদি দেখি এখন আমরা যে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম আসছে, এখন যদি এটাকে আমরা রো করি তাহলে দেখেন এই যে দুইটা বক্স আমাদের ছিল, এই যে বামের বক্স আর এই যে ডানের বক্স, এটা পাশাপাশি চলে এসেছে। এখন যদি এটাকে আমরা কলাম করি তাহলে দেখেন এই যে প্রথম বক্স
প্রথম বক্সের নিচে এই যে আমাদের দ্বিতীয় বক্স চলে এসেছে। তো আমাদের বক্স দুটো নিচে নিচে প্রয়োজন, যে জন্য আমরা এটাকে ফ্লেক্স ডাইরেকশন কলাম করলাম। এখন একে আমরা গ্যাপ সেট করতেছি 30 পিক্সেল মতো। এখন যদি দেখি আমাদের দেখেন দুইটা বক্স আমাদের আবার আলাদা আলাদা হয়ে গেছে। এখন প্রথম বক্সের মধ্যে আবার আমাদের ছিল দুইটা আলাদা আলাদা ডিপ, যেটার ব্যাকগ্রাউন্ড ছিল গ্রে। তো আমরা প্রথম বক্সটাতে চলে যাই আমাদের HTML এ। এই প্রথম বক্সের মধ্যে এইটা হচ্ছে প্রথম বক্স, যেটা গ্রে ছিল। এখানে আমি একটা গ্রে বলে কালার ক্লাস অ্যাসাইন করে দিলাম। পরের বক্সটাতেও গ্রে বলে একটা ক্লাস অ্যাসাইন করে দিলাম। CSS এ গেলাম, ক্লাসে নিয়ে নিলাম গ্রে। তাহলে এর ব্যাকগ্রাউন্ড এখন আমাদের গ্রে ছিল, ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিলাম। গ্রে কালারের কোড যেটা ছিল D9 সেটা আমি নিয়ে আসলাম। এখন আমাদের ফ্রন্ট এন্ডে যদি চেক করি, এই দেখেন এই দুটো বক্স আমাদের গ্রে কালার হয়ে গেছে। ঠিক আগেরটার মতোই এতেও প্যাডিং আছে, গ্যাপ আছে ভেতরে, গ্রে বক্সের ভেতরে। তো আমরা এখানে প্যাডিং 20 পিক্সেল সেট করে দিলাম। এই প্যাডিংগুলো আমি র্যান্ডম সেট করতেছি জাস্ট বোঝানোর জন্য। যখন আমরা কোনো ডিজাইন থেকে অ্যাকচুয়াল ডিজাইন করব, তখন এটা আমরা 100% মেজারমেন্ট করেই করব। এই গ্যাপগুলো, প্যাডিংগুলো, কালারগুলো সব কিছু মেজারমেন্ট করে তারপরে বসাবো আমরা। সেটাও আমরা অল্প দিনের মধ্যে লাইভ প্রজেক্ট দেখবো তখনই আমরা বুঝতে পারবো। দেখেন এখন আমাদের গ্রে বক্সের পাশে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে এই এলিমেন্টগুলোর মাঝখানে কোনো গ্যাপ নেই। তার মানে আমাদের যে এই যে পিঙ্ক বক্স, একে আমাদেরকে একটু গ্যাপ সেট করতে হবে। তাহলে গ্যাপ সেট করতে হলে আমাদেরকে আবার ডিসপ্লে কন্ডিশন দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু এই আইটেমগুলো নিচে। এখন আমাদের লেখার ক্ষেত্রে কিন্তু নিচে, মানে এটা ভালো করে বোঝেন, আবার বিষয়টা ভুল বুঝেন না। এখানে যে আমরা লিখেছি, এখানে কিন্তু আমাদের বিষয়গুলো দেখেন এই বক্সগুলো নিচে। অ্যাকচুয়াল ডিজাইনে কিন্তু পাশাপাশি থাকলেও আমরা এখানে সাজানোর ক্ষেত্রে নিচে আমরা দেখতেছি যে এই স্ট্রাকচারটা আমরা ঠিকমতো এখানে করতে পারছি কিনা, সেটা দেখার জন্য আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখন CSS করতেছি। ফ্লেক্স ডাইরেকশন কলাম গ্যাপ 30 পিক্সেল। তাহলে দেখেন আমাদের প্রথম বক্স আর দ্বিতীয় বক্স এখন আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এই যে আমাদের বক্সগুলো, এই প্রথম বক্সটা যেটা আমাদের ছিল, এই বক্স অনুযায়ী একটু ভালো করে ভিজুয়ালাইজ করেন তো, যে এই যে বক্স অনুযায়ী এই বক্সটা হয়েছে কিনা। এই যে আমাদের যে বক্স, প্রথম বক্স, দেখেন তো সেই বক্স অনুযায়ী আমাদের এই প্রথম বক্সটা হয়েছে কিনা। জি হয়েছে ভাই। হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দ্বিতীয় বক্সের দিকে যাই, তো দ্বিতীয় বক্সের মধ্যে 6টা বক্স আছে, আমরা একটা আগে তৈরি করে নিব, বাকিগুলো কপি পেস্ট করবো বলেছিলাম। তাহলে এই যে পিঙ্ক বক্সের মধ্যে এই বক্সটাতে গ্রে কালার আছে, তাহলে আমরা এখন যে গ্রে কালার যে আমরা ক্লাসটা নিয়েছিলাম দেখেন এইটাতে, সেই গ্রে যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে গ্রে তো পাবে। প্লাস দেখেন যে প্যাডিংটা ছিল, সেই প্যাডিংটা সব কিছু গ্রেতে আমরা যে CSS-টা করেছি, এই দেখেন যে গ্রেতে আমরা যে CSS-টা করেছি, ব্যাকগ্রাউন্ড এবং প্যাডিং, সেটা কিন্তু প্রত্যেকটা বক্সে চলে আসলো। তাহলে ক্লাস ব্যবহার করলে এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করে, যে ক্লাস ব্যবহার করলে ওই ক্লাসটা যত জায়গাতে থাকবে, ওই ক্লাসের আন্ডারে যত CSS করা থাকবে, সব CSS-গুলো ওই প্রত্যেকটা জায়গাতেই কাজ করবে। ওটাকেও আমরা প্রয়োজন অনুসারে ওভাররাইট করতে পারি। ওভাররাইট করবো কীভাবে, সেটা পরবর্তীতে শেখাবো ইনশাল্লাহ। এখন আমরা আগাই। তাহলে এর মধ্যে প্রথমে একটা টাইটেল, এরপরে একটা প্যারাগ্রাফ, একটা আইকন। তাহলে এখানে আমাদের অলরেডি সেটা চলে এসেছে, যদিও এরপরেও আমরা এটাকে একটু সুন্দর করি। এখানে আমি যে হেডিং, আমাদের যেখানে হেডিংটা ছিল, হেডিং 3, এইটা দিয়ে আমরা একটু ফন্ট সাইজ বাড়াই দিই, একটু সাইজটাকে বড় করে দিই, 30 পিক্সেল করে দিলাম। ফন্ট আর একটু বড় করে দিই, তাহলে আর একটু দেখতে বুঝতে সুবিধা হবে, 50 পিক্সেল করে দিলাম। এবার দেখেন প্যারাগ্রাফটা ছোটোই থাকলো। আইকন যেটা, আইকনটাকে আমরা ছোটো করে দিই, আইকনটাকে ছোটো করে দিলাম, আর একটু বড় করে দিই, একদম বেশি বাসা হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে প্রথম বক্স ছিল আমাদের, এই প্রথম বক্স অনুযায়ী এইখানে প্রথম বক্সটা আমাদের হলো কিনা, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ এবং একটা ইমেজ আইকন। এই যে টাইটেল, এই যে প্যারাগ্রাফ, একটা ইমেজ আইকন। এখন এই যে আমাদের HTML-টা, এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দিলে দেখেন এখন আমাদের সেম জিনিসটা চলে এসেছে, তাই না? এই দেখেন এখন প্রয়োজন অনুযায়ী কী করতে পারি আমরা, এখানে কন্টেন্ট প্যারাগ্রাফ সবকিছু পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এখন আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আমরা কন্টেন্ট যদি পরিবর্তন করতে চাই, আমি এখানে দিলাম লোরাম ইপসাম লিখলাম। তাহলে দেখেন এখন আমাদের এখানে কন্টেন্ট পরিবর্তন হয়ে গেল, পেপার ক্লিক লোরাম ইপসাম, কিন্তু ডিজাইন আমাদের সেম থাকলো। ডিজাইন সেম থাকলো কিসের জন্য, আমরা এই যে ক্লাসগুলো কমন রেখেছি, এই জন্য ক্লাসে CSS করলাম, যে জন্য ডিজাইনটা কমন থাকলো। শুধুমাত্র আমরা এখন কন্টেন্ট পরিবর্তন করলেই আমাদের ডিজাইন অনুযায়ী কন্টেন্টগুলো হয়ে যাবে। এই যে যেই জিনিসটা শিখলেন, এইটা থেকে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু শিখালাম, আগামী দিন আরেকটু বলে রাখি, আমরা আগামী দিন এটাকেই আমরা মডিফাই করব এবং অ্যাকচুয়াল আমাদের যে ডিজাইন, এই ডিজাইনের সঙ্গে ম্যাচিং করব। কথা বুঝতে পেরেছি? আজকে আমরা দেখলাম যে আমাদের যে স্ট্রাকচার আমরা করেছিলাম, স্ট্রাকচার অনুযায়ী এটা সাজানো হয়েছে কিনা HTML-এ, আর আগামী দিন অ্যাকচুয়াল যে ডিজাইন, আমরা সেই ডিজাইন অনুযায়ী এটাকে ফরম্যাট করব। এখন আমার প্রশ্ন থাকতেছে যে আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা, এই যে ডিজাইনটা আমরা করলাম, এখানে আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা, কথা বলেন। কারো কোনো কোশ্চিন থাকলে কথা বলেন, কোশ্চিন না থাকলেও জানান যে কোনো কোশ্চিন নাই। এখন আপাতত কোনো প্রশ্ন নাই ভাইয়া। তো ঠিক আছে, আশা করছি আপনারা সবাই অলরেডি অ্যাটেন্ডেন্স দিয়েছেন। আমি অ্যাটেন্ডেন্স শিট এখনই বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, আর আবার কথা হবে। আর এই ক্লাসটাও আমি আজকেই ইনশাআল্লাহ আপলোড করে দেবো, আপনারা ক্লাস দেখে নেবেন এবং সুন্দর করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।